আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আকন্দ। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের উপর, সি প্রোগ্রামিংয়ের উপর। তো আজকে আমি তৃতীয় পর্ব শুরু করব। প্রথম এবং দ্বিতীয় পর্ব যদিও ভিডিও করা হয় নাই, তো ওটা অতি শীঘ্রই চলে আসবে। আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে সেটা কবে আসবে। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যালগরিদম। তো অ্যালগরিদম আমাদের সি প্রোগ্রামিংয়ের শুরু ধরা যায়, সেজন্য আমি অ্যালগরিদমের ক্লাসটা আগে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের তৃতীয় পর্ব হিসেবে থাকবে। আরেকটা কথা না বললেই নয়, আমি ক্লাসগুলো একটু ব্যতিক্রমভাবে নেওয়ার চেষ্টা করব, যেন আপনাদের জন্য বুঝতে সহজ হয় এবং জিনিসগুলোকে খুব সহজে ক্যাচ করতে পারেন। আর একাদশ দ্বাদশ শ্রেণীর বাইরে যারা আছেন, যদি হয়ে থাকেন আর কি, তো তাদের জন্য হয়তো বা বিরক্তিকর মনে হতে পারে, কারণ ক্লাসটা এমনভাবে নেব যেন এটা সবাই বুঝতে পারে, একবারে কমার্স, আর্টস, সায়েন্সের ছেলে মেয়ে সকলেই যেন বুঝতে পারে। এই জন্য একটু সহজভাবে নেওয়া হবে এবং একটু ভেঙে ভেঙে নেওয়া হবে, একটু ফানি এক্সাম্পল দেওয়া হবে। তো আশা করি সবাই সব কিছু ভালো দৃষ্টিতে নেবেন। তো ক্লাস শুরু করা যাক। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকে অ্যালগোরিদম। তো প্রথমে জেনে নিই যে অ্যালগোরিদম কি। তো অ্যালগোরিদম হচ্ছে কোনো একটা সমস্যা সমাধানের জন্য আমরা সাধারণত বিভিন্ন ধাপ ফলো করে থাকি। একটা সমস্যার সমাধান করতে গেলে তো আর আমরা একবারে করতে পারি না, সেটা বিভিন্ন ধাপে ধাপে সম্পন্ন হয়। তো ওই ধাপগুলোকে যদি আমরা লিখিত আকারে প্রকাশ করি তখন সেটাকে বলা হয় অ্যালগোরিদম। আমরা যদি বইয়ের ভাষায় দেখি, কোনো সমস্যা সমাধানের ধাপসমূহকে লিখিত উপায়ে প্রকাশ করাকে বলা হয় অ্যালগোরিদম। তো এখানে ভালো করে খেয়াল করুন, লিখিত উপায়ে প্রকাশ করাকে কিন্তু অ্যালগোরিদম বলা হচ্ছে। আমরা সামনে যখন ফ্লো চার্ট পড়ব, তো ফ্লো চার্ট কি, চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় ফ্লো চার্ট, আর এই যে লিখিত উপায়ে প্রকাশ করাকে বলা হয় অ্যালগোরিদম। তো আমরা অ্যালগোরিদমের কিছু উদাহরণে যাই, আমরা প্র্যাকটিক্যাল একটা উদাহরণে যাই। যেমন ধরুন, আমাদের অনেকেই এখন এই লকডাউনের কারণে বা নানান কারণে ভাত রান্না করতে হয়। তো ধরি যে ভাত রান্না করা একটা প্রবলেম, একটা সমস্যা। তো এটাকে সলভ করতে হবে। তো এটাকে সলভ করতে হলে কিভাবে সলভ করব আমরা? অবশ্যই ভাত রান্না, মানে আমি যদি এই সমস্যাটাকে সমাধান করতে যাই, অর্থাৎ ভাত রান্না করতে যাই, আমাকে বিভিন্ন ধাপে ধাপে অগ্রসর হতে হবে। তো প্রথমে কি করতে হবে, আমাকে কিছু চাল কালেক্ট করতে হবে। দেন সেটাকে আমার পাতিলে চড়াতে হবে, অর্থাৎ রান্না করতে হবে। অতঃপর আমি আউটপুট হিসেবে ভাত পাবো। তো এখানে আমার কি কি করা লাগছে, আমি ইনপুট হিসেবে চালকে নিচ্ছি। তারপর আমি সেখানে একটু প্রসেস করছি। প্রসেস মানে হচ্ছে আমি রান্না করছি। অতঃপর আউটপুট হিসেবে আমি ভাত পাচ্ছি। তো অ্যালগোরিদমে এই মোট তিনটা জিনিসই আপনি পাবেন: ইনপুট, প্রসেস, আউটপুট। অ্যালগোরিদম না, সরি, মানে আপনি সি প্রোগ্রামিং বলেন, অ্যালগোরিদম বলেন, ফ্লোচার্ট বলেন, যেখানে আপনি ধাপ ফলো করতে যাবেন, তো ধাপ আমরা সাধারণত এই তিনটা ধাপই পাবো: ইনপুট, প্রসেস অ্যান্ড আউটপুট। হয়তোবা কোথাও ইনপুট একের অধিক হতে পারে, হয়তোবা কোথাও ইনপুট প্রসেস একের অধিক হতে পারে, কোথাও আউটপুট একের অধিক পেতে পারি। যেমন ধরুন, এখানে যদি আমরা ভাত রান্না না করে খিচুড়ি রান্না করতাম, তাহলে কিন্তু আমরা ইনপুট হিসেবে চালের সাথে সাথে ডাল, গোস্ত, ডিম, সবজি ইত্যাদিও নিতে হতো। তার মানে আমার ইনপুটের সংখ্যা বেড়ে যেত। আর প্রসেস, অনেক সময় আমাদের প্রসেসও অনেক বেশি হতে পারে। তো আমরা ভাত নিয়ে আলোচনা করছিলাম, চলুন আমরা ভাতেই ফিরে আসি। তো আমরা এটার অ্যালগোরিদম করব। আর অ্যালগোরিদমের ক্ষেত্রে মনে রাখবেন, আমরা যেহেতু এই ধাপগুলোকে লিখিত আকারে প্রকাশ করছি, তো শুরুতেই ধাপ ওয়ান অলওয়েজ শুরু হবে। ধাপ ওয়ান অর্থাৎ শুরুর ধাপ, অলওয়েজ আমরা আসলে ভাত রান্না করবো, এটা তো শুরু করতে হবে। তো ধাপ ওয়ান অলওয়েজ শুরু, এবং সর্বশেষের ধাপটা অলওয়েজ শেষ হবে। তো মাঝখানে ধাপগুলো কি হবে, আমরা একটা থিঙ্কিং ভয়কে নিয়ে আসি। যেহেতু আমরা আগে এক্সাম্পল দেখেছিলাম, সে থিঙ্ক করবে, তো তার ব্রেইনটাকে আমরা একটু বাইরে নিয়ে আসলাম। তো প্রথম ধাপটা আমার কি ছিল, আমাকে ইনপুট নিতে হয়েছিল। আমরা কি ইনপুট নিয়েছিলাম, চাল। তো আমার ধাপ নাম্বার টু কি হবে, ইনপুট চাল, অর্থাৎ আমরা চাল নিই। তো অতপর আমরা কি করেছিলাম, আমরা প্রসেস করেছিলাম। প্রসেসে কি, রান্না করেছিলাম।
তো আমার ধাপ নাম্বার 3 কি হবে? রান্না করি। এরপরের ধাপ আমরা কি করেছিলাম? আউটপুট পেয়েছিলাম। তো ২ নাম্বার ধাপে আমরা চাল নিয়েছি, ৩ নাম্বার ধাপে আমরা প্রসেস করেছি অর্থাৎ রান্না করেছি এবং ৪ নাম্বার ধাপ আমরা আউটপুট পেয়েছি। রান্না করার পর তো আমরা আউটপুট পাবো। আউটপুট হিসেবে আমরা কি পাবো? ভাত পাবো। তো আমরা ভাত পাই। তো আমার আউটপুট কিন্তু আমরা পেয়ে গেছি। অবশেষে আমার প্রোগ্রাম শেষ। এটা ছিল ভাত রান্না করার অ্যালগরিদম। তো চলুন আমরা একটা মজার অ্যালগরিদম দেখি। সেটা হচ্ছে বিয়ে করার অ্যালগরিদম। তো আগে আমরা বিয়ে করার কিছু দেখিনি। তো বিয়ে করতে গেলে কি লাগবে? অবশ্যই আমার একটা মেয়ে লাগবে। আমি আবারও বলে নিচ্ছি, কেউ ক্লাসটাকে অন্যভাবে নেবেন না। জাস্ট এটা একটা ফানি কিছু উদাহরণের মাধ্যমে মনে রাখার চেষ্টা করুন। মানে আমি কিছু ফানি উদাহরণ দিচ্ছি যেন আপনারা সহজে মনে রাখতে পারেন। তো সাধারণত পিকুলিয়ার জিনিস বা একটু অদ্ভুত টাইপের জিনিস দিয়ে যখন এক্সাম্পলটা দেওয়া হয় তখন সেটা মনে থাকে বেশি। তো বিয়ে করার জন্য কি লাগে? একটা মেয়ে লাগে। অবশ্যই একটা মেয়ে লাগবে। আমি যদি বউ পেতে চাই, সরি বিয়ে না, আমি একটা বউ আউটপুট হিসেবে পেতে চাই। আমার প্রবলেম হচ্ছে কি? বউ পাওয়া। তো বউ পেতে গেলে আমাকে কি করতে হবে? একটা মেয়ে লাগবে। ওকে, আমি একটা মেয়ে নিলাম। অতঃপর আমাকে কি করতে হবে? বিয়ে বিয়ে করতে হবে। এটা হচ্ছে প্রসেস। বিয়ে করতে হবে। মেয়ে নিলাম, বিয়ে করলাম, অতঃপর আউটপুট হিসেবে আমি কি পেয়ে যাব? বউ পেয়ে যাব। তো এখানে দেখেন, ইনপুট হচ্ছে কি আমার? ইনপুট হচ্ছে মেয়ে। আর প্রসেস হচ্ছে কি? তো আমি ধাপ নাম্বার 2 এ ইনপুট নিলাম। তো প্রথমেই অলওয়েজ কিন্তু আমি বলে নিচ্ছি, সর্বদা আমার ধাপ 1 কিন্তু শুরু। ধাপ 2 তে আমরা ইনপুট কি নিচ্ছি সেটা। তো আমরা এখানে ইনপুট কি নিচ্ছি? মেয়ে। অতঃপর আমাদের প্রসেস কি? বিয়ে, যেটা আমার 3 নাম্বার ধাপে যাবে যে বিয়ে করি। তারপর 4 নাম্বার ধাপ কি? আউটপুট হিসেবে আমরা বউ পাচ্ছি। তো আউটপুটে আমরা কি পাই? বউ পাই। অতঃপর 5 নাম্বার ধাপ, আমার প্রোগ্রাম শেষ, আমার প্রবলেম সলভ। তো আশা করি অ্যালগরিদম সম্পর্কে একটু ধারণা হচ্ছে। জাস্ট আমরা একটা কাজ কিভাবে করছি তার ধাপগুলোকে আমরা লিখিত আকারে বর্ণনা করছি। যেটা শুরুতে যেটার ধাপ 1 হবে শুরু, এবং ধাপ মানে সর্বশেষ ধাপটা হবে শেষ। আর এখানে মেইনলি 3টা জিনিসকে নেওয়া হয়: ইনপুট, প্রসেস, আউটপুট। এবং ইনপুটে অনেকগুলো ধাপ হতে পারে, প্রসেসে অনেকগুলো ধাপ হতে পারে, আউটপুটে অনেকগুলো ধাপ হতে পারে। তো আমরা 2টা এক্সাম্পল দেখেছি ইতিমধ্যে। ভাত রান্না করার অ্যালগরিদম দেখেছি এবং বিয়ে করার অ্যালগরিদম দেখেছি। তো এখানে আমরা বিয়ে করতে গেলে আমরা ইনপুট নিয়েছি মেয়ে, এবং এখানে প্রসেস হচ্ছে বিয়ে করা, এবং আউটপুট হিসেবে আমরা বউ পাচ্ছি। তো গেল তো আমাদের ফানি এক্সাম্পল। চলুন আমরা চলে যাই কিছু গাণিতিক এক্সাম্পলে। তো প্রথমেই আমরা একটা সংখ্যা নিলাম এ। আমরা আসলে যোগফল বের করার একটা অ্যালগরিদম করব। তো আমরা দুটি সংখ্যা যোগফল বের করার অ্যালগরিদম করব। তো একটি সংখ্যা নিলাম এ, আর একটি সংখ্যা নিলাম আমরা বি, এবং তাদেরকে আমরা যোগ করব। যোগ করার পর তাদের যোগফলটাকে আমরা সামের মধ্যে রাখবো। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এ এবং বি এই দুটি সংখ্যার যোগ করছি। সুতরাং এখানে আমার ইনপুট হবে কি? এ এবং বি। ইনপুট হবে কি আমার? এ এবং বি, কারণ এ এবং বি এর মানটা যদি আমি দিই তাহলে তো আমি সামটা বের করতে পারবো। আচ্ছা, তো এখানে আমার ইনপুট হচ্ছে এ আর বি, আউটপুট হচ্ছে কি? আউটপুট কি? সাম। সাম হবে আমার আউটপুট। আচ্ছা, তাহলে এখানে প্রসেসটা কি হবে? প্রসেস হচ্ছে আমার টোটাল এই সূত্রটাই, জাস্ট আমার সাম ইকুয়াল এ প্লাস বি। তো প্রসেস হবে কি আমার? এই টোটাল সাম ইকুয়াল এ প্লাস বি, এটা হবে আমার প্রসেস। আমি একটু আবার রিভিউ করছি। এখানে আমরা ইনপুট হিসেবে কি নিচ্ছি? এ এবং বি। কারণ দুটি সংখ্যা যদি আমি ইনপুট না নিই তাহলে আমি যোগ করব কিভাবে? যেহেতু আমার অ্যালগরিদমটা হচ্ছে কি নিয়ে? দুটি সংখ্যা যোগফল বের করা নিয়ে। তো আমাকে এ এবং বি দুটি সংখ্যা নিতে হচ্ছে। এটা হচ্ছে ইনপুট, অ্যান্ড আউটপুট হিসেবে আমরা কি পাবো? এদের যোগফল অর্থাৎ সামেশন বা সাম পাবো। এবং তাদের প্রসেসটা কি? তাদের প্রসেসটা হচ্ছে আমি এ যোগ বি, এটা হচ্ছে আমার প্রসেস, এবং সেই প্রসেসটা আমরা এই টোটাল সূত্রটার মাধ্যমে প্রকাশ করছি। তো এটা যদি আমি অ্যালগরিদম করতে যাই তাহলে অ্যালগরিদমে কি হবে? প্রথমে ধাপ আমরা ইংলিশে করব। আমরা অ্যালগরিদমগুলো ইংলিশে লিখবো যেন লেখা কম লাগে আর কি। ইংলিশে লিখলে লিখতে হয় কম, আর সময় মানে বোঝাটা অনেক সহজ হয়ে যায়। অনেক ক্ষেত্রেই বোঝা সহজ হয়। যখন আমরা কন্ডিশনগুলোতে যাব, লুপে যাব, তখন বুঝতে সহজ হবে। তো স্টেপ নাম্বার 1 কি হবে? স্টার্ট। আমরা স্টেপ নাম্বার 1 এ স্টার্ট করছি। আর স্টেপ নাম্বার 2 তে কি? ওই যে বরাবরের মতোই ইনপুট নিতে হবে। কি ইনপুট নেব? এ এবং বি আমরা ইনপুট নিলাম।
তারপর স্টেপ নাম্বার 3 কি হবে আমার? প্রসেস কি হবে? জাস্ট সূত্রটা সাম ইকুয়াল a প্লাস b, এটা হবে আমার প্রসেস। তো আমরা সাধারণত এই ছোট ছোট অ্যালগরিদম যেগুলো আছে সবগুলোতেই আমরা যখন এই প্রসেসটা কি হবে, জাস্ট সূত্রটাই প্রসেস হয়ে যাবে। তারপরে স্টেপ নাম্বার 4, আমার আউটপুট যেটা আছে সাম, সেটাকে আমি প্রিন্ট করব। তো প্রিন্ট সাম, এবং আমার যেহেতু আউটপুটটাই বেরিয়ে গেছে, আমার প্রোগ্রাম শেষ। ঠিক আছে, এই ছিল আমাদের দুটি সংখ্যার যোগফল বের করার অ্যালগরিদম। তো চলো আরেকটা অ্যালগরিদম করে নিই। আমরা এখন বৃত্তের ক্ষেত্রফল বের করার অ্যালগরিদম করব। আচ্ছা, একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তো সেখানে আমার কি লাগে? ব্যাসার্ধটা লাগে। তো আমার সূত্র কি বৃত্তের ক্ষেত্রফল বের করার? পাই আর স্কোয়ার। আর সেখানে আমার ব্যাসার্ধ বা আর এর মানটা যদি আমরা ইনপুট হিসেবে পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা এরিয়া বা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। তো এখানে আমার ইনপুট কি হচ্ছে? ইনপুট হচ্ছে আমার আর আর এর মানটাকে আমার ইনপুট হিসেবে নিতে হবে। আর আউটপুট হিসেবে আমরা কি পাবো? এরিয়া। আর এখানে আমার প্রসেস কি হবে? এই সূত্র দিয়ে আমার প্রসেস হবে। আচ্ছা, এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। এখানে এই যে পাই আর স্কোয়ার, এই সূত্রটা দিয়ে কী করবো? আমরা প্রসেস করব। তো আমার ধাপগুলো কি কি হবে? প্রথমে আমরা দেখে নিই, স্টেপ 1 কী হবে? আমাকে স্টার্ট করতে হবে স্বাভাবিকভাবেই। আমার স্টেপ 1টা হলে স্টার্টই হয়। তারপর স্টেপ 2 কী হবে? স্টেপ 2 হবে আমাকে ইনপুট দিতে হবে আর এর মান। তো এখানে অনেকেই পায়ের মানটাকে ইনপুট নিয়ে নেয় ভুল করে। আসলে পায়ের মান তো আর ইনপুট নেওয়ার দরকার নাই, এটা তো একটা ধ্রুবক মান, একটা কনস্ট্যান্ট মান 3.1416। তো এটা তো আর আমার ইনপুট নেওয়ার দরকার পড়ছে না, আমাকে আর এর মান নিতে হবে। অনেকে আবার আর স্কোয়ার কি ইনপুট নেয়। না বাবা, তুমি তো আর স্কোয়ার কি ইনপুট নিবা না। আর স্কোয়ার তো দরকার নেই, আমি আর এর মান নিলেই তো সেটাকে স্কোয়ার করা হচ্ছে। তো আমি ইনপুট নেব এখানে আর। দেন আমার স্টেপ 3 কি হচ্ছে? আমি সূত্রটা বসিয়ে দিব প্রসেস করার জন্য। ইনপুটের পরে আমার প্রসেস, দেন আমার আউটপুট। এখানে আউটপুট হিসেবে আমরা কি প্রিন্ট করব? এরিয়া। মনে রাখবো অলওয়েজ, আমরা যেটাকে বের করতে চাচ্ছি সেটাই কিন্তু আমার আউটপুট। আমরা বের করতে চাচ্ছি কি? ক্ষেত্রফল, সুতরাং সেটা হবে আমার আউটপুট। তো আমার প্রিন্ট করতে হবে এরিয়াকে, এবং আমার প্রোগ্রাম শেষ, কারণ আমার আউটপুট বেরিয়ে গিয়েছে। তো প্রোগ্রাম আমার ইন্ড হয়ে গেল। তো এই ছিল আমাদের দুটি এক্সাম্পল। তো এক্সাম্পলগুলোর পর আমরা আসলে কিছু হোমওয়ার্ক দেবো, বাড়ির কাজ কিছু দিয়ে দেবো শেষের স্লাইডে। তো আমরা এখন একটু আরেকটা বিষয় নিয়ে আলোচনা করে দিই, সেটা হচ্ছে অ্যালগোরিদম তৈরির শর্তটা একটু আমরা আলোচনা করে দিই। যদিও এখানে আসলে আমার স্লাইডটাতে ভুল হয়েছে, আমরা এখন আলোচনা করব অ্যালগোরিদম তৈরির কিছু শর্ত। তো প্রথম নম্বর শর্তটা হচ্ছে যে আমি তো অ্যালগোরিদমটা লিখবো। এখন অ্যালগোরিদম লেখার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন অ্যালগোরিদমটা আমার সহজবোধ্য হয়, আমি যেন কঠিনভাবে সেটাকে রিপ্রেজেন্ট না করি। কারণ আমি এমনভাবে অ্যালগোরিদম লিখলাম যে কেউ বুঝলোই না। ধরো আমি ক্ষেত্রফল বের করতে চাচ্ছি, আমরা যদি আগের স্লাইডে ফিরে যাই, আমি কি বের করতে চাচ্ছি? ক্ষেত্রফল, এরিয়া। তো আমি বের করতে চাচ্ছি এরিয়া, আর আমি যদি এখানে ভলিউম দিয়ে রাখি, আয়তন দিয়ে রাখি, তাহলে আরেকজনের জন্য বোঝা কঠিন হয়ে যাবে। তো এরিয়া বের করতে চাচ্ছি, আমাকে এরিয়াই দিতে হবে, এবং যতটুকু কথা বলা দরকার ততটুকু বললেই যথেষ্ট। এখন এখানে যদি আমি একবারে রচনা লিখে ফেলি, বা আমি এরিয়ার জায়গায় যদি ভলিউম দিয়ে দিই, এটা আসলে সহজবোধ্য হবে না। তো আমার অ্যালগোরিদম তৈরির শর্তটা কি? যে আমাকে অবশ্যই অ্যালগোরিদমটি সহজবোধ্য হতে হবে। অতঃপর অ্যালগোরিদমটি মানে প্রত্যেকটা ধাপ স্পষ্ট হতে হবে, যেন প্রত্যেকটা একটা ধাপের পর আরেকটা ধাপ যে আসছে সেটা যেন স্পষ্ট হয়, বোঝা যায় যে আমি এই ধাপের পর, অর্থাৎ ধাপ 2 এর পর আমি ধাপ 3-এ কি করছি, এটা যেন স্পষ্ট হয়। তারপর ধাপ যেন মানে আমি সসীম সংখ্যক ধাপে যেন হয়, সমস্যাটা আমি সসীম সংখ্যক ধাপে যেন সমাধান করতে পারি। এমন না যে আমি একটা ধাপকে টেনে হিসেবে 3-4টা ধাপ বানিয়ে ফেললাম। তো ধাপগুলো যেন কি হয়? সসীম সংখ্যক হয়। এবং সর্বশেষ আমার অ্যালগোরিদমটি যেন ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হয়। তো এমনভাবে আমি অ্যালগোরিদমটি তৈরি করলাম যে এটা শুধু আমি ইউজ করতে পারছি, আর কেউ ইউজ করতে পারছে না। তো এমনটা যেন না হয়, আমার অ্যালগোরিদমটি যেন সবাই ইউজ করতে পারে। আচ্ছা, তো এখন আমরা দেখব অ্যালগোরিদম তৈরির কিছু সুবিধা। আবারও এখানে আসলে স্লাইডটাতে লেখা ভুল হয়েছে। তো অ্যালগোরিদম তৈরির সুবিধা, তো প্রথম সুবিধা হচ্ছে কি? যদি আমি অ্যালগোরিদম পারি, তাহলে আমার প্রোগ্রামের উদ্দেশ্যটা কি সেটা বোঝা কিন্তু সহজ। যেমন ইতিপূর্বে আমরা কি করেছিলাম? ইতিপূর্বে আমরা একটাতে ক্ষেত্রফল বের করেছি, একটাতে যোগফল বের করেছি। তো আমার প্রোগ্রামের উদ্দেশ্যটা কি ছিল? একটাতে যোগফল বের করা, আর একটাতে ক্ষেত্রফল বের করা। তো যেহেতু আমি অ্যালগোরিদম করছি, তো আমি কিন্তু সহজেই বুঝতে পারছি যে আমার উদ্দেশ্যটা
তো অ্যালগরিদম তৈরির সুবিধা হচ্ছে সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আমি অ্যালগরিদম পারি তাহলে প্রোগ্রামের ভুল নির্ণয় করাটা সহজ এবং তার সমাধান করাটাও সহজ। প্রোগ্রামের দিক, প্রবাহের দিক বোঝা যায়, যে আমি প্রোগ্রামটা প্রবাহের দিক বলতে বোঝায় যে শুরুটা কি হবে, ইনপুট কি হবে, আউটপুট কি হবে, প্রসেস কি হবে। তো ইনপুট, প্রসেস, আউটপুট, এই যে একটা প্রবাহের দিক, একটা ধারাবাহিকতা, এটা যেহেতু আমি অ্যালগরিদম পারি, তো আমি প্রোগ্রামেও এটা আমি বুঝবো। তো প্রোগ্রামের প্রবাহের দিকটা বোঝা যায় অ্যালগরিদম পারলেই বা অ্যালগরিদম তৈরি করলেই, যে কোন ধাপের পর কোন ধাপ হবে। আর সহজেই জটিল প্রোগ্রামকে রচনা করা যায়। এই ছিল আমার অ্যালগরিদম তৈরির সুবিধা। তো কিছু হোমওয়ার্ক: প্রথমে তোমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা করে নিয়ে আসবা। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা বের সূত্রটা তোমরা বইয়েও পাবা বা নেট থেকে সার্চ দিয়েও বের করে নিবা। এটা আমি এখানে লিখে দিচ্ছি না, যেন তোমরাও কিছু কাজ করো। তো সমবাহু ত্রিভুজে তুমি কি বের করবা? ক্ষেত্রফল। তো এখানে আউটপুট হবে ক্ষেত্রফল, আর ইনপুট কি হবে? আমাকে যেহেতু এখানে সমবাহু অর্থাৎ তিনটা বাহুই সমান, সুতরাং জাস্ট খালি একটা বাহুকে ইনপুট নিলেই হবে। তো আমার আউটপুট হবে ওই একটা বাহুই। ঠিক আছে। আর প্রসেস হবে কি? ওই সূত্রটাই হবে কি আমার প্রসেস। সমদ্বিবাহু, সমদ্বিবাহুতে যেহেতু আমার দুইটা বাহু আছে, সুতরাং এখানে ইনপুট নিতে হবে দুটি বাহু এবং আউটপুট হবে ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া। আর প্রসেসে হবে কি? সূত্রটা। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটি বাহুই ভিন্ন ভিন্ন হয়, তো সেখানে আমার তিনটি বাহুকেই ইনপুট হিসেবে নিতে হবে ক্ষেত্রফল, এবং আউটপুট হবে ক্ষেত্রফলটা। আর প্রসেস হবে কি? এখানে প্রসেস হবে দুইটা, একটা হলো অর্ধ পরিসীমা বের করার একটা প্রসেস এবং আরেকটা হচ্ছে ক্ষেত্রফল বের করার একটা প্রসেস। আমি কিন্তু এখানে কিছু লিখে দিচ্ছি না, বাকিটা তোমরা নিজেরা বই থেকে বা ইন্টারনেট থেকে ঘেটে ঘেটে বের করবা। ঠিক আছে। তো একটু বইও ঘাটাঘাটি করা লাগবে। আর 4 নাম্বার হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস। এটা যারা যারা সায়েন্সের স্টুডেন্ট সবাই পারো, যারা যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট আছো তারা ফারেনহাইট থেকে সেলসিয়াস কীভাবে বের করে সেই সূত্রটা জেনে নিবা। ফারেনহাইট থেকে সেলসিয়াস বের করতে হবে, তার মানে ফারেনহাইট এটা দেওয়া থাকবে, সেলসিয়াসটা বের করতে হবে। এখানে আমরা ইনপুট হিসেবে নিব ফারেনহাইট, আর আউটপুট হিসেবে বের করবো আমরা সেলসিয়াস, আর প্রসেস হিসেবে আমরা সূত্রটা লিখে দেব। আর সেলসিয়াস থেকে ফারেনহাইট, সেলসিয়াস থেকে ফারেনহাইট মানে আমার সেলসিয়াসেরটা দেওয়া থাকবে, ফারেনহাইটেরটা বের করতে হবে। তো সেলসিয়াস হবে ইনপুট আর ফারেনহাইট হবে আউটপুট। ঠিক আছে। আর প্রসেস হবে সূত্রটা। থ্যাংক ইউ। তো আমাদের ক্লাস আজকে এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে।